বিবিএ ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের চ্যাপ্টার দি ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস থেকে আজকে 1 নম্বর ক্লাস। ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস, সিকিউরিটি মূল্যায়ন। এখানে সিকিউরিটি বলতে শেয়ার এবং ঋণপত্র অথবা বন্ড এগুলো বোঝানো হয়েছে। তাহলে আমি অধ্যায়ের বেসিক আলোচনায় যাচ্ছি, তারপরে অঙ্কের সমাধান বোঝাবো। আমি তাহলে তোমাদেরকে কিছু প্রশ্ন করতেছি। প্রথম প্রশ্ন হচ্ছে শেয়ার কি? এখন চিন্তা করে দেখো তো এটার উত্তর তোমার জানা আছে কিনা। আমি এই কারণে বলছি কারণ আরও বিভিন্ন ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, আজকের ক্লাসেও আলোচনা করব, সমস্যা নেই। 2 নম্বর প্রশ্ন, বন্ড কি? বন্ড অথবা ডিবেঞ্চার, ঋণপত্র এগুলা কি? তারপর এগুলার সাথে যা সম্পর্কিত যেমন ডিভিডেন্ড, ইন্টারেস্ট, এই বেসিকগুলা একেবারে ক্লিয়ারলি তোমাদের বুঝতে হবে। এই জন্য বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে, আমি ধীরে ধীরে আলোচনা করে বোঝাচ্ছি। একটা কোম্পানি যখন ব্যবসা পরিচালনা করবে তখন মূলধনের প্রয়োজন। মূলধনের টাকাটা কোথায় পাবে? কোম্পানি চাইলে শেয়ার ইস্যু করতে পারে, ঋণের মাধ্যমে টাকাটা সংগ্রহ করতে পারে। এখন শেয়ার ইস্যু বোঝাতে গিয়ে শেয়ারের সংজ্ঞা হলো কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। যেমন ধরে নিলাম কোম্পানি শেয়ার বিক্রি করলো বা ইস্যু করলো, ইস্যু বা বিক্রি একই অর্থ ধরে নিতে পারো। কোম্পানির শেয়ার ইস্যু করলো, একটা শেয়ারের মূল্য 100 টাকা, 1000 শেয়ার ইস্যু করলো, এই ক্ষেত্রে মূল্য পাবে 1 লক্ষ টাকা। কোম্পানি ঋণ নিয়েছে আরও 50,000 টাকা, এই ঋণের উপরে আরও 10% ইন্টারেস্ট দিতে হবে, তাহলে টোটাল 1,50,000 টাকা নিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে। এখন এক একটা শেয়ারের মূল্য 100 টাকা। কোম্পানি যাদের কাছে শেয়ার ইস্যু করেছে বা যারা শেয়ার ক্রয় করেছে কোম্পানির কাছ থেকে, তাদেরকে বলা হয় স্টক হোল্ডার্স অথবা শেয়ার হোল্ডার্স। কোম্পানির একটা শেয়ার যদি আমি ক্রয় করে থাকি বা যতটা শেয়ার আমি ক্রয় করে থাকি, আমিও একজন শেয়ার হোল্ডার। তাহলে প্রশ্ন হলো কেন আমি শেয়ার ক্রয় করলাম? কারণ হলো আমার টাকা নিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে। এই ক্ষেত্রে কোম্পানি যে লাভ করবে, মুনাফা করবে, ওই লাভের একটা অংশ আমাকেও দিবে, ওইটার নাম হলো ডিভিডেন্ড অথবা লভ্যাংশ। ধরে নিলাম শেয়ার প্রতি কোম্পানি 10 টাকা করে ইনকাম করেছে, এটাকে বলা হয় আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি 10 টাকা। 10 টাকা থেকে কোম্পানি 4 টাকা ডিভিডেন্ড দিয়েছে, মানে শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি 4 টাকা করে দিয়েছে। বাকি রইল কত টাকা? বাকি রইল 6 টাকা। এই 6 টাকা যেটা বাকি রইল এটাকে বলা হয় রিটেনশন। রিটেনশন যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, বি, এই বি দ্বারা প্রকাশ করা হয় রিটেনশন। ওকে, তারপর ডিভিডেন্ড, রিটেনশন, আর্নিং পার শেয়ার, এটা বুঝলাম। ধরে নিলাম কোম্পানি শেয়ার প্রতি আয় করেছে 10 টাকা, এটা হলো ডিভিডেন্ড। এখন যদি বলা হয় ডিভিডেন্ড পে আউট রেশো, ডিভিডেন্ড পে আউট রেশো, ধরে নিলাম শেয়ার প্রতি কোম্পানি আয় করেছে 100 টাকা করে ধরে নিলাম। এখন ডিভিডেন্ড পে আউট রেশো বলা হলো 40%। এটার মানে হলো যে ডিভিডেন্ড পেয়েছে এটার 40%, এটার না, এটা ডিভিডেন্ড না, এটা হচ্ছে আর্নিং পার শেয়ার। ধরে নিলাম শেয়ার প্রতি আয় করেছে 100 টাকা। তারপর এরকম একটা তথ্য তোমাকে দেওয়া হলো যে শেয়ার প্রতি যে আয় করেছে এটা ডিভিডেন্ড পে আউট রেশো 40%। তখন আর্নিং পার শেয়ারকে 100 টাকাকে যদি আমরা 40% দ্বারা গুণ করি তখন এখানে 40 টাকা উত্তর আসে। এটাই ডিভিডেন্ড, ডিভিডেন্ড পে আউট রেশো
40%কে ডিভিডেন্ড পে আউট রেশো বলা হবে। আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে পাবো এই বিষয়গুলো, এই জন্য এক এক করে এখানে আলোচনা করে বোঝাচ্ছি। কোম্পানি চাইলে ঋণের মাধ্যমে টাকাটা সংগ্রহ করতে পারে, যেটা একটা সিকিউরিটি হতে পারে শেয়ার, আর একটা সিকিউরিটি ঋণপত্র। যেমন ঋণপত্র ইস্যু করলো, তো ঋণপত্র ইস্যু করার পরে যদি ঋণপত্র ইস্যু করে 1 লক্ষ টাকা কোম্পানি সংগ্রহ করে থাকে, এই ক্ষেত্রে যদি 10% ঋণপত্র থাকে, তো 1 লক্ষের 10% কোম্পানি ইন্টারেস্ট দিবে, 10,000 ইন্টারেস্ট দিবে নির্দিষ্ট সময় পরে। কাদের ইন্টারেস্ট দিবে? বন্ডস হোল্ডারদের, মানে যাদের কাছে বন্ড ইস্যু করেছে, যাদের কাছে শেয়ার ইস্যু করেছে তারা তো শেয়ার হোল্ডার, আর যাদের কাছে বন্ড ইস্যু করেছে তারা হলো বন্ড হোল্ডার্স। তো যাই হোক, এই বেসিক বিষয়টা তোমাদের জানানোর প্রয়োজন মনে করেছি, যদিও আরও বিভিন্ন ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অনেকগুলো বিষয় আমি আগে থেকে এখানে লিখে নিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো, শেয়ারের ক্ষেত্রে গ্রোথ রেট, লভ্যাংশ বৃদ্ধির হার, যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। তো যদি গ্রোথ রেট এটা দেওয়া থাকে অঙ্কের মধ্যে, এটা বোঝানোর আগে এই বিষয়টা জানানোর প্রয়োজন। যেমন P0 দ্বারা কারেন্ট মার্কেট প্রাইস, বর্তমান শেয়ারের বাজার মূল্য, D1 দ্বারা ডিভিডেন্ড এট দ্য এন্ড, আবার D1 এর সূত্র D0 × 1 + J, K দ্বারা ডিসকাউন্ট রেট, G দ্বারা গ্রোথ রেট, G দ্বারা R × B, R দ্বারা বোঝায় রেট অফ রিটার্ন, B দ্বারা রিটেনশন, ডিভিডেন্ড পে আউট রেশো 1 - B, মানে রিটেনশন মাইনাস করে দিলে ডিভিডেন্ড পে আউট রেশো হয়ে যায়, এগুলো জানা প্রয়োজন। G দ্বারা গ্রোথ রেট, K দ্বারা ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ইকুইটি বলা যাবে এটাকে, K দ্বারা ডিসকাউন্ট রেট অথবা কস্ট অফ ইকুইটি। আরও বিভিন্ন ক্লাসের মধ্যে এগুলো তোমরা জেনে থাকবে, এখন এই বেসিকটা জানানো উচিত। এখন কখন কোন সূত্র ব্যবহার হবে ওইটা ডিপেন্ড করে যে অথবা গ্রোথ রেটের উপরে। যদি গ্রোথ রেট 5%, 8%, 10% এরকম দেওয়া থাকে, তখন উপরের সূত্রটা P0 = D1/K - J। তো D1 দ্বারা কি বোঝায়? ডিভিডেন্ড এট দ্য এন্ড, K দ্বারা কস্ট অফ ইকুইটি, G দ্বারা বোঝায় গ্রোথ রেট, P0 দ্বারা কারেন্ট মার্কেট প্রাইস। আমরা অঙ্কের মধ্যে আরও আলোচনা করব, চিন্তার কারণ নেই। উদাহরণস্বরূপ কোনো অঙ্কের মধ্যে গ্রোথ রেট দেওয়া হলো 0%, তো গ্রোথ রেট উইথাউট গ্রোথ রেট দেওয়া থাকলে P0, সূত্র D0/K, ডিভিডেন্ড K দ্বারা ভাগ। আবার এমন কিছু অঙ্ক এরকম দেওয়া আছে যে একটার মধ্যে গ্রোথ রেট আছে 5% প্রথম 3 বছরের জন্য। আমি আবার বুঝাই, ধৈর্য ধরে ক্লাস দেখো, বেসিক জানা থাকলে অঙ্ক সহজে পারবে। প্রথম 3 বছরের জন্য গ্রোথ রেট 5%, পরবর্তী 2 বছরের জন্য গ্রোথ রেট 4%, তারপরে গ্রোথ রেট চলতে থাকবে 6% করে। প্রথম 3 বছরে 5%, পরের 2 বছরে 4%, তারপরে 6% করে চলবে। গ্রোথ রেট কি এখানে, এটার হার কি সমান নাকি অসমান নাকি মাল্টিপল? মাল্টিপল মানে বিভিন্ন, এখানে গ্রোথ রেট মাল্টিপল বিভিন্ন রকম। এরকম যদি দেওয়া থাকে তখন এই সূত্রটা P0 = D1/1 + K হোল n। তো এটা এরকম, এর মানে এখানে 1, এখানে বছর 1, 2, 3, 4 এরকম, এখানে যতটা বছর থাকবে বছরের মানটা এখানে বসানো হবে। তো যদি গ্রোথ রেট 0 দেওয়া থাকে তখন মধ্যখানের সূত্রটা এটা, যে কোনো একটা গ্রোথ রেট দেওয়া থাকলে এই সূত্রটা, মাল্টিপল গ্রোথ রেট মানে বিভিন্ন গ্রোথ রেট দেওয়া থাকলে এই সূত্রটা। এখন 0, মাল্টিপল এগুলো কীভাবে দেওয়া থাকবে আমি তো ধারাবাহিক ক্লাসের মধ্যেই বোঝাবো, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, শুধু ধৈর্য ধরে ক্লাস দেখো। তারপর বন্ডের ক্ষেত্রে যে অঙ্কগুলো তোমাদের থাকে পরীক্ষায়, YTM যেটা দ্বারা বোঝায় ইল্ড টু ম্যাচারিটি, আর YTC দ্বারা বোঝায় ইল্ড টু কল, FP দ্বারা ফেস ভ্যালু, NSP দ্বারা নেট সেলস ভ্যালু। এই হলো সূত্র। তো বাকিটা আমি অঙ্কের মধ্যে বোঝাবো, এই সূত্রগুলো তোমাদের এই অধ্যায়ের জন্য প্রয়োজন। তাহলে এখন একটা অঙ্কের সমাধান করা যাক। মোহনা কোম্পানি লিমিটেড কারেন্টলি পেইজ অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 10। মোহনা কোম্পানি লিমিটেড বর্তমানে বাৎসরিক লভ্যাংশ দিচ্ছে
10 টাকা করে। এখন আগের বেসিকটা না বুঝিয়ে যদি আমি তোমাকে এখন বলে দিতাম যে বাৎসরিক লভ্যাংশ দিচ্ছে 10 টাকা করে, অনেক শিক্ষার্থীরা এরকম পাওয়া যেত যে লভ্যাংশটা কি বুঝতে পারি নাই, এরকম পাওয়া যেত না। এই জন্য বেসিক ক্লাসটা খুব জরুরি। মানে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড আয়ের একটা অংশ দিচ্ছে 10 টাকা করে, হুইচ ইজ এক্সপেক্টেড টু গ্রো এট 6% কনস্ট্যান্টলি। কোস্ট অফ কমন স্টক ইজ 12%, যেটা বৃদ্ধি পাবে 6% করে। ডিভিডেন্ডটা বৃদ্ধি পাবে, গ্রোথ রেট জি এর মান 6%। আবার কোস্ট অফ কমন স্টক বা কোস্ট অফ ইকুইটি, কমন স্টকের আরেকটা নাম হলো ইকুইটি, দুইটা সমার্থক শব্দ, মনে থাকবে। 12%, এটা কে এর মান। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কমন স্টক, P0 এর মান বাইর করার জন্য বলা হয়েছে। কারেন্ট ডিভিডেন্ড D0 10 টাকা করে। কে কোস্ট অফ কমন স্টক 12% 0.12, জি দ্বারা বোঝাবে গ্রোথ রেট 6% 0.06, D1 দ্বারা নেক্সট ইয়ার ডিভিডেন্ড D0 ইন্টু 1 প্লাস জি, D0 10, 1 প্লাস জি এর মান 0.06, দুইটা যোগ করলে 10.6। ভ্যালু অফ কমন স্টক P0 ইকুয়াল টু D1 10.6, কে এর মান 0.12, জি এর মান 0.06, বিগ করলে 0.06, 10.6কে 0.06 দ্বারা ভাগ করলে 176.67। দ্যাটস আনসার। আরেকটা অঙ্ক দেখো। এসপি কোম্পানি অথবা এ কোম্পানি হ্যাজ এ বুক ভ্যালু পার শেয়ার অফ টাকা 140। এসপি কোম্পানি অথবা এ কোম্পানি হ্যাজ এ বুক ভ্যালু পার শেয়ার, শেয়ারের অভিহিত মূল্য 140 টাকা। শেয়ারের অভিহিত মূল্য বা বুক ভ্যালু মানে এটার জিজ্ঞাসা মূল্য যেটা 140 টাকা করেছিল শেয়ারের মূল্য। ইটস রিটার্ন ইকুইটি ইজ 50%, এটার যে আয়ের হার 15% হবে, মানে 140 টাকার 15% আয়ের হার শেয়ারের ক্ষেত্রে এটা আমরা বুঝবো আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়ের পরিমাণ 15%। অ্যান্ড ইটস ফলোস এ পলিসি অফ রিটাইনিং 60% অফ ইটস আর্নিংস, এবং তাদের এখানে নীতি আছে যে তারা আয়ের 60% রিটাইনিং মানে সংরক্ষণ করে রাখবে, আয়ের 60%। তো এটা হচ্ছে রিটেনশন রেশো। রিটেনশন বলতে কি, রিটেনশন মানে তারা 40%, 100-এর মধ্যে 40% ডিভিডেন্ড দিবে আর 60% তারা সংরক্ষণ করে রাখবে, রিটাইনিং যেটা রিটেনশন। ইফ দি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 17%, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এটার আরেকটা নাম হচ্ছে কোস্ট অফ ইকুইটি, কে এর মান। হোয়াট উড বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দিস শেয়ার, শেয়ারের বর্তমান মূল্যটা কত। লক্ষ্য করো, আর্নিং পার শেয়ার বুক ভ্যালু 140 টাকা, আর এটা থেকে আয় হবে 15%, 140-এর 50%, 15% 21 টাকা। এখন শেয়ার প্রতি আয় 21 টাকা। আমার ডিভিডেন্ড D1 এর মান প্রয়োজন, কে এর মান প্রয়োজন, জির মান প্রয়োজন। ওকে, তাহলে লক্ষ্য করো এই জায়গায় ডিভিডেন্ড পে আউট রেশোটা আমি বাইর করবো কীভাবে, যে 100 থেকে যেটা রিটেনশন রেশো আছে, রিটেনশন রেশো 100 থেকে রিটেনশন রেশো মাইনাস করলে 40% শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে দেওয়া হবে। তাহলে ডিভিডেন্ড কি হবে, আর্নিং পার শেয়ার 21 টাকা, ডিভিডেন্ড পে আউট রেশো 40%, 21 টাকার 40% যদি ডিভিডেন্ড দেওয়া হয় তখন 8 টাকা 40 পয়সা ডিভিডেন্ড দিয়ে দেওয়া হবে। তখন 21 টাকার মধ্য থেকে 8 টাকা 40 পয়সা বাদ দিয়ে বাকি টাকাটা সংরক্ষণ করা হবে, কোম্পানি নিজেদের কাছে রেখে দিবে। কেই ডিসকাউন্ট রেট 17% বা কোস্ট অফ ইকুইটি 0.17, গ্রোথ রেট দেওয়া নেই। তো গ্রোথ রেটের সূত্র রিটেনশন রেশো এবং রেট অফ রিটার্ন। তো রিটেনশন রেশো এখানে আছে 60% মানে 0.60, রেট অফ রিটার্ন এই যে 15% যেটা রিটার্ন ইকুইটি 0.15। আর কিন্তু রেট অফ রিটার্ন বলতে রিটার্ন ইকুইটি এটা। তো এখন কেউ যদি বলো যে কি এটা ডিসকাউন্ট রেট বা কোস্ট অফ ইকুইটি, এটা আলাদা বিষয়। এই দুইটা গুণ করলেই কিন্তু জির মানটা পাওয়া যায়, আমি একটু আগে সূত্র দেখিয়ে দিয়েছিলাম। এখন মানগুলো অবশ্য যেমন D1 এখানে 840 টাকা ডিভিডেন্ড অলরেডি বাইর করা হয়ে গেছে। কে এর মান 0.17, জির মান 0.09, 8.40, 0.17 থেকে 0.09 বিয়োগ করলে 0.08, উপরের টাকাকে নিচের টাকা দ্বারা ভাগ করলে টাকা
105 চলে আসবে। অর্থাৎ বর্তমানে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে এই শেয়ারের মূল্য 105 টাকা। আমরা আপাতত দুইটা অঙ্কের সমাধান করি। ধারাবাহিক ক্লাসের মধ্যে পরবর্তী অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো পরীক্ষায় পার্ট সি এর জন্য, বি এর জন্য ইম্পর্টেন্ট, ওইগুলো তোমাদেরকে বোঝানো হবে।